তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ে নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং টপোলজি এই বিষয়গুলো আছে। আজকে আমি তোমাদের প্রথমে দেখাবো যে নেটওয়ার্ক আসলে কি। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমার কোন বিদ্যালয়ের কোন শিক্ষার্থীর সাথে তোমার খুব ভালো নেটওয়ার্ক আছে, তুমি নিশ্চয়ই মনে কতগুলো বন্ধুর নাম চলে আসছে যার সাথে তোমার খুব ভালো যোগাযোগ হয়। তো নেটওয়ার্ক আসলেই হচ্ছে এক ধরনের যোগাযোগ। কম্পিউটারেও এরকম, আমরা একটা কম্পিউটারের সাথে বা ইলেকট্রনিক ডিভাইসের সাথে মিডিয়ার মাধ্যমে অন্য ইলেকট্রনিক ডিভাইসের যে আন্তঃসংযোগ করে দেই, এটাকে আসলে আমরা নেটওয়ার্ক বলি। তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? নেটওয়ার্ক হচ্ছে একটি কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের সাথে অন্য একাধিক কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের আন্তঃসংযোগ, যার ফলে তথ্য উপাত্ত এগুলো ভাগাভাগি বা শেয়ার করে ব্যবহার করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছো সত্যিকারের নেটওয়ার্কে কিন্তু এক দুইটা কম্পিউটার থাকে না, অনেকগুলো কম্পিউটার থাকে। আরো ভালোভাবে বোঝার জন্য আমি নেটওয়ার্ক সংশ্লিষ্ট কতগুলো যন্ত্রপাতি তোমাদেরকে বলবো। প্রথমেই বলবো সার্ভার। সার্ভার নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে সার্ভার হচ্ছে যে সার্ভিস প্রদান করে। সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা কম্পিউটার গুগলে সার্ভার নামে সার্চ দিলেই দেখবা চলে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে তোমরা যারা অনেক ধরনের সেবা নিয়ে থাকো সার্ভার থেকে, যারা সার্ভার থেকে সার্ভিস নেয় তারাই হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ক্লায়েন্ট হচ্ছে যে মনে করো যে তুমি একটা মেইল পাঠাচ্ছ, ঠিক আছে? তো তুমি হচ্ছে ক্লায়েন্ট, আর যেই সার্ভারের মাধ্যমে তোমার মেইলটা যে পাঠিয়ে দিচ্ছে সেটা হচ্ছে সার্ভার। সেক্ষেত্রে আমরা এটাকে বলি মেইল সার্ভার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো তোমরা বিভিন্ন ধরনের মোবাইল ফোন ব্যবহার করো, সিম ব্যবহার করো, ঠিক আছে? তো আমরা যে মোবাইলে কথা বলি, ওয়্যারলেসলি কথা বলি, এটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে? তো আমরা কম্পিউটারের মধ্যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যোগাযোগ করার জন্য আমরাও বিভিন্ন মিডিয়া ব্যবহার করি। তার যুক্ত হতে পারে, সেটা তারবিহীন হতে পারে। তোমরা দেখছো অপটিক্যাল ফাইবার কেবল দেখেছো, টুইস্টেড পেয়ার কেবল দেখেছো। তোমাদের বাসায় যাদের ইন্টারনেট আছে, ইন্টারনেট কেবল তোমরা দেখেছো, এটা এক ধরনের অপটিক্যাল ফাইবার কেবল হতে পারে। এগুলো হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে কি যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করার জন্য যে মাধ্যমটা ব্যবহার করা হয়। এটা ওয়্যারলেসলিও হতে পারে, যেমন ওয়াইফাই নেটওয়ার্ক তোমরা দেখেছো, ঠিক আছে? ওয়াইমেক্স আছে। এরপরে তোমরা দেখছো মিডিয়া এবং ক্লায়েন্ট এগুলোকে সংযুক্ত, কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য আমরা এক ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করি। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এটাকে এনআইসি আমরা বলে থাকি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা হচ্ছে যে তোমার কম্পিউটার এবং ক্লায়েন্টের মধ্যে যে মিডিয়াটা থাকে, এই মিডিয়াকে সংযুক্ত করে দেয়। এটা এত তোমরা যদি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি লিখে গুগলে সার্চ দাও তাহলে দেখতে পারবে যে বিভিন্ন ধরনের তথ্য বাংলায় একদম পাওয়া যাবে। খুব কঠিন বিষয় না কিন্তু। তারপরে আমরা বলছি ইউজার। এই যে তুমি মেইল পাঠাচ্ছ কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে, তুমি হচ্ছে ইউজার। সার্ভার থেকে যারা সার্ভিস নেয় তারাই হচ্ছে আসলে ক্লায়েন্টের মাধ্যমে তারাই হচ্ছে ইউজার, ঠিক আছে? এক্ষেত্রে আমি ইউজার, ঠিক আছে? সবাই ইউজার। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে খুব তোমরা নাম শুনলেই ঘাবড়ে যাও, বিষয়টা এরকম না। যেমন হচ্ছে প্রোটোকল। প্রোটোকল বিষয়টা কি, যে কী ধরনের আইন কানুন, কী ধরনের নিয়ম এখানে মেনে চলা হবে। এরকম আমরা নেটওয়ার্ক তৈরি করতে এক ধরনের প্রোটোকল মেনে চলি। প্রোটোকলটা হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে কম্পিউটারের অভ্যন্তরীণ নিয়মকানুনকে আমরা প্রোটোকল বলে থাকি। কোনো একটা নেটওয়ার্ক তৈরি করার আগে আমরা প্রথমেই ঠিক করে নিই প্রোটোকলটা কি। তোমরা যখন কোনো ব্রাউজারে কোনো ডোমেন নেম লেখো, যেমন www তোমার স্কুলের নামটা লিখলে, তোমাদের ওই পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তোমাদের পাঠ্য বই আছে, তোমরা একবার দেখলে বুঝতে পারবে। এরপরে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে টপোলজি। আর টপোলজি বিষয়টা কীরকম? মনে করো তুমি যে বাসায় বসে আছো, তোমার বাসার যে ডিজাইন, অন্য বাসার তোমার সে শিক্ষার্থী বন্ধু আছে, তোমার বন্ধু, তাদের বাসার ডিজাইন কিন্তু একরকম না। তার প্রত্যেকটা ভিন্ন হয়। তোমাকে যদি একজন আর্কিটেকচারকে বলো যে
আমার বাসা তো হবে, তুমি একটা আমাকে বাসার ডিজাইন তৈরি করে দাও। তাহলে আর্কিটেকচার প্রথমেই তোমাকে বলবে যে এই বাসাটা কিসের জন্য তৈরি করা হবে, এটা কি মসজিদ না মন্দির বা অন্য কিছু, এর উপর নির্ভর করে কিন্তু সে ডিজাইনটা করবে। ঠিক এরকম আমি যদি তোমাকে 50টা কম্পিউটার দিয়ে বলি 50টা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে দাও, তুমি প্রথমেই কি নেটওয়ার্ক তৈরি করা শুরু করবে? নিশ্চয়ই না। তুমি আগে ডিজাইন তৈরি করবা, কোথায় সার্ভার হবে, কোথায় ক্লায়েন্ট হবে, তাই না? তো এই যে তুমি কোন কম্পিউটারটা কোন জায়গায় বসবে, এই যে বিন্যাস করে দিচ্ছ খাতা কলমে, এটাকেই আসলে আমরা কি বলে থাকি? কম্পিউটার সায়েন্সের ভাষায় টপোলজি বলে থাকি। তাহলে টপোলজি কি? নেটওয়ার্কভুক্ত যে কম্পিউটারগুলো থাকবে, কোন কম্পিউটারটা কোন জায়গায় থাকবে, এই যে অবস্থানগত বিন্যাস কাঠামো, এটাকেই আমরা কি বলি? টপোলজি বলি। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত স্থানিক বিন্যাস কাঠামোকে আমরা টপোলজি বলে থাকি। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবা যে বিভিন্ন ধরনের দ্বিতীয় অধ্যায়ে বিভিন্ন ধরনের টপোলজির নাম লেখা আছে। ঠিক আছে, তো এইখানে টপোলজির অন্য নামগুলো আমরা বলতে পারি নেটওয়ার্ক আর্কিটেকচার বা নেটওয়ার্ক অর্গানাইজেশন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা বিভিন্ন ধরনের টপোলজির নাম তোমাদের বইয়ে আছে, আমরা একটু দেখব এখন। প্রথমেই বাস টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি। এই টপোলজিগুলো তোমরা নাম থেকেই আসলে বুঝতে পারছো। বাস টপোলজি দেখো, বাস টপোলজিতে একটি ব্যাকবোন নেটওয়ার্ক থাকে। এই ব্যাকবোন নেটওয়ার্কের আন্ডারে সবগুলো, তো আমরা এগুলোকে নোড বলি। এগুলোকে আমরা কি বলি শিক্ষার্থী বন্ধুরা? নোড, NODE, নোড। ঠিক আছে, আমি দেখো এটা হচ্ছে মনে করো বাস চলাচলের রাস্তা, আমরা কম্পিউটার সায়েন্সে এটাকে বলি ব্যাকবোন, মানে একটা তার হতে পারে। এখন এই তারে মনে করো এই কম্পিউটারটা যুক্ত আছে, এটা একটা কম্পিউটার। ঠিক আছে, এখানে এই কম্পিউটারটা যুক্ত আছে, এটা একটা কম্পিউটার। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা কম্পিউটার এই ব্যাকবোন নেটওয়ার্কের সাহায্যে ব্যাকবোনের সাথে যুক্ত আছে। এখন যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, মানে নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই পুরো নেটওয়ার্কটাই কলাপস করবে না। কেন করবে না? নষ্ট হয়ে যাবে না। কেন করবে না? কারণ এটা তো নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, এটা তো নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমার এই ব্যাকবোনটাই নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? পুরো নেটওয়ার্কটাই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাস টপোলজিতে যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু নষ্ট হবে। যা শুধুমাত্র যদি ব্যাকবোন নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যায়, যেটার সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড, তাহলে কম্পিউটারটা নষ্ট হয়ে যাবে। তারপরে তো আমি বলবো রিং টপোলজি। রিং টপোলজি নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে এটা বৃত্তাকার থাকবে। রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার এবং এখানে হচ্ছে আরেকটা কম্পিউটার। ঠিক আছে, তো এই কম্পিউটারের সাথে দেখো এটা যুক্ত আছে এবং তার পাশে আরেকটা যুক্ত আছে এরকম। তারপর এই কম্পিউটারের সাথে এখানে যুক্ত আছে, তার পাশে যে আরেকটা যুক্ত আছে এরকম। ঠিক আছে, এইরকম একটা কম্পিউটার পাশাপাশি দুইটা কম্পিউটারের সাথে যুক্ত হয়ে একটা বৃত্ত মানে রিং গঠন করছে, এটা হচ্ছে রিং টপোলজি। তো রিং টপোলজিতে কি হয় শিক্ষার্থী বন্ধুরা? যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, মনে করো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ডিসকানেক্ট কলাপস হয়ে যাবে। কারণ হচ্ছে যে এই কম্পিউটারটা যদি এখানে করতে চায়, মানে পুরো যে কোনো একটা কম্পিউটার তার আশেপাশে যে কোনো কম্পিউটারের সাথে যদি কানেক্ট করতে চায়, তাহলে পুরা সবগুলো কম্পিউটার কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এই জন্য রিং টপোলজিতে যে কোনো একটা কম্পিউটার ডিসকানেক্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটাই আসলে ডিসকানেক্ট হয়ে যায়। রিং টপোলজি এক্ষেত্রে কম্পিউটারগুলি নোডের মাধ্যমে বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে। এভাবে সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। এ ধরনের টপোলজিতে প্রতিটি ডিভাইসে একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার থাকে যা রিপিটারের কাজ করে। এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগন্যালকে একটি কম্পিউটার থেকে তার পরের কম্পিউটারে ট্রান্সফার করা। রিং টপোলজির সুবিধা: প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কে সমানভাবে প্রবেশের সুযোগ পায়, কারণ টোকেন প্রত্যেক কম্পিউটারের কাছেই যায়। সব কম্পিউটারের সমানাধিকার থাকার ফলে নেটওয়ার্ক ডিগ্রেডেশনও সমানভাবে হয়। রিং টপোলজির অসুবিধা: এ ধরনের নেটওয়ার্কের প্রধান অসুবিধা হল যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। এরকম না যে এটা একদম রিং আকারই থাকতে হবে। ঠিক আছে, তো আমাদের কাজটা হয় আসলে সার্কুলারলি বৃত্তাকার ভাবে ঘুরে, এই জন্য এটা আমরাকে রিং টপোলজি বলি। তারপরে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ট্রি টপোলজি। ট্রি টপোলজি মানে কেন বলছি আমরা?
একটা গাছের যেমন বিভিন্ন শাখা প্রশাখা থাকে, একটা ডাল থেকে আরেকটা ডাল হয়, তারপর থেকে আরেকটা ডাল থেকে আরও ডাল হয়, এরকম ট্রি টপোলজিতে দেখো একটা কম্পিউটার থাকে, তার আন্ডারে আরও দুইটা কম্পিউটার বা একাধিক কম্পিউটার থাকতে পারে। এইরকম দেখো দেখতে ট্রির মতো মনে হয়। তারপর এইখান থেকে আরও দুইটা কম্পিউটার এরকম থাকতে পারে, দুইটা বা আরও অনেক কম্পিউটার থাকতে পারে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো, তোমাদের বইও চিত্র আছে, এই জন্য আমরা এটাকে ট্রি টপোলজি বলে থাকি। ট্রি টপোলজি হচ্ছে যে একটা কম্পিউটার থাকবে, তার আন্ডারে আবারও একাধিক কম্পিউটার থাকবে, তারপর এটা থেকে আরও একাধিক কম্পিউটার থাকবে, এই জন্য আমরা এটাকে ট্রি টপোলজি বলি। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমি তোমাদেরকে বলবো এটা হচ্ছে কি টপোলজি? স্টার টপোলজি। স্টার কেন স্টার টপোলজি বলি? মাঝখানে একটা কম্পিউটার থাকবে, মাঝখানে একটা কম্পিউটার বা হাব বা সুইচ। হাব এবং সুইচ হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। ঠিক আছে, তো নেটওয়ার্কিং ডিভাইস মানে কি? কম্পিউটারগুলোকে কানেক্ট করে হাব অথবা সুইচ। তো এইখানে যদি একটা হাব থাকে, এখন এইখানে একটা কম্পিউটার কানেক্ট থাকবে, এটার আন্ডারে আরেকটা কম্পিউটার কানেক্ট থাকবে। ঠিক আছে, এগুলো একাধিক কম্পিউটার এই হাবের আন্ডারে কানেক্ট থাকতে পারে, সংযুক্ত থাকতে পারে। তাহলে দেখো এটা কিসের মতো দেখা যাচ্ছে? স্টার টপোলজি বলি এটাকে। চিত্রটা হচ্ছে স্টারের মতো। এইখানে যে কোনো একটা কম্পিউটার যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই কম্পিউটারটাই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরো নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হবে না। আর যদি এই হাবটাই নষ্ট হয়ে যায়, দেখো হাবটাই আমি মুছে ফেললাম, তাহলে সবগুলো কম্পিউটার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে স্টার টপোলজিতে যে কোনো একটা কম্পিউটার যদি ডিসকানেক্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা নষ্ট হবে না। কিন্তু যদি আমার যেটা সাহায্যে নেটওয়ার্কটা তৈরি করা হাব অথবা সুইচ, এটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটাই কি হবে? নষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা সাধারণত এই স্টার টপোলজি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এটা সহজ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি কানেক্টেড থাকে। যেমন দেখো, মনে করো এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে। এখন এই কম্পিউটারটা যদি সরাসরি এইটার সাথে কানেক্টেড থাকে, এবং এই কম্পিউটারটা এটার সাথে সবগুলো কম্পিউটারের সাথে যদি সরাসরি কানেক্টেড থাকে, তাহলে আমরা এটাকে আসলে কি টপোলজি বলি? ম্যাশ টপোলজি বলি। দেখো এখানে 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার, এই কম্পিউটারটা এটার সাথে এবং এটার সাথে যদি সবগুলো কম্পিউটারের সাথে সরাসরি কানেক্টেড থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? কমপ্লিট ম্যাশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্র দেখেই বুঝতে পারবে, আসলে বইয়ে ভালো করে চিত্র দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি জানলাম? প্রথমেই জানলাম আসলে নেটওয়ার্ক কি, তারপরে নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির ব্যাপারে জানলাম, যেমন তোমরা জেনেছো সার্ভার, ক্লায়েন্ট, ইউজার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, পরে জেনেছো প্রোটোকল সম্বন্ধে। তারপরে আমরা কি জানলাম? টপোলজি, নেটওয়ার্ক টপোলজির অন্য নাম যেমন নেটওয়ার্ক আর্কিটেকচার, নেটওয়ার্ক অর্গানাইজেশন, তারপরে বিভিন্ন টপোলজি সম্বন্ধে জেনেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিভিন্ন টপোলজির চিত্র দেখলে, এবং তোমাদের পাঠ্য বইও আছে চিত্রগুলো, তো তোমরা একটা কাজ করে ফেলো, তোমাদের বাসা বাড়িতে যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের পিছনে বা কোনো পোস্টারে এই টপোলজিগুলোর চিত্র এঁকে ফেলো, এখনই করে ফেলো, এবং এইটা তোমাদের পড়ার টেবিলের সামনে বা ওয়ালে টানিয়ে রাখো। দেখবে খুব সুন্দর একটা কাজ হবে এবং তোমাদের মনেও থাকবে অনেকক্ষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা আজকে ক্লাসটা দেখলে, এই ক্লাসটা কিন্তু তোমাদের কিশোর বাতায়ন connect.edu.bd এখানে ক্লাসটা পাবে, এবং তোমরা ইচ্ছা করলেই বিভিন্ন ধরনের কুইজে অংশগ্রহণ করতে পারবে, যা তোমরা জানলে এখান থেকে। ঠিক আছে, এবং তোমরা যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা এখানে প্রশ্ন করতে পারবে, আমরা অবশ্যই এগুলোর উত্তর দিব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কিশোর বাতায়নে তোমরা এগুলো লিখবে। তো শুভকামনা রইল।